আমরা জানি না এই প্রেস ব্রিফিং চলাকালীন সময় আসলে বিদ্যুৎ থাকবে কিনা। যে কোনো সংকটের কথা আসলেই বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে। লুটেরা অ্যাসালম গ্রুপকে ব্যাকডোরে ব্যবসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অদক্ষতা থেকে এই সংকট তৈরি হয়েছে। নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারে নাই। তিনটি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। স্থানীয় নেতাদের প্রশ্রয়ে সিন্ডিকেট গড়ে উঠেছিল। বিএনপি সরকারের যে 180 দিন তারা অতিবাহিত করেছে, এই 180 দিন বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কীরকম ছিল, সরকারের ব্যবস্থাপনা কীরকম ছিল, এবং এই সরকার আমরা দেখেছি 180 দিন উপলক্ষে তারা নিজেরা একটা প্রেস ব্রিফিং করেছে, একটা ইবুক পাবলিশ করেছে। তো আমরা সেখানে দেখতে পেয়েছি যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারে নাই, এবং দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নাই। উল্লেখ্য তারা নিজেদের সফলতা দাবি করছে। এই সরকার 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে তিনটি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই তিনটি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। দ্রব্যমূল্যের জায়গা যদি আপনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে সবগুলোতেই বেড়েছে, চাল, ডাল, ব্রয়লার মুরগি থেকে শুরু করে, এবং জীবনযাত্রার যে ব্যয় সেটা কিন্তু ঊর্ধ্বমুখী, এবং নিত্যপণ্যের বাজারে যে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরোদমে সক্রিয় রয়েছে। এই যে সংকট, এই সংকটের পিছনে আমরা দেখেছি যে স্থানীয় নেতাদের প্রশ্রয়ে সিন্ডিকেট গড়ে উঠেছিল। পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে তেল মজুত করে রাখা হয়েছিল। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠীর সরবরাহ ব্যবসায় প্রবেশ করেছে, এবং উচ্চ কমিশনে বিপিসি এবং পেট্রোবাংলায় পাইকারি বিক্রি শুরু হয়েছিল, এবং অর্থাৎ জ্বালানি ক্রয়ে স্বচ্ছতার প্রশ্নটা অনুপস্থিত ছিল। ঢাকার মতো শহরে দিনে এখন প্রায় 12 থেকে 14 ঘন্টা চুলা জ্বলছে না। বিদ্যুতের ঘাটতির কারণে বিকল্প হিসেবে বিদ্যুৎ সরবরাহের সুযোগও সীমিত রয়েছে। শিল্প কারখানা উৎপাদনের জন্য অন্তত 3 থেকে 4 PSI প্রয়োজন, অর্থাৎ কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্যে নেমে এসেছে। নির্বাচনের আগে 2025 সালে জনাব তারেক রহমান তখন কিন্তু একটি বক্তব্যে বলেছিল যে সরকার কোনো ধরনের মেগা প্রকল্পে যাবে না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি, এবং প্রয়োজনে নতুন কোনো পার্ক, হাইটেক পার্ক তারা করবে না, পুরনোগুলোতেই সংস্কার করবে। কিন্তু আমরা দেখলাম যে এই সরকার আসার পরে মেগা প্রকল্পের প্রস্তাবনা দিচ্ছে এবং গ্রহণ করছে মেগা প্রকল্প। আমরা ঢাকা মেট্রো রেলের সম্প্রসারণ লাইন MRT 5 এবং MRT 1-এর খরচ ব্যয় বাড়ানো হয়েছে যথাক্রমে 126% এবং 130%। এছাড়া রাজবাড়ির পাংশায় পুরনো ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে, অর্থাৎ ফ্যাসিস্ট আমলের ফিজিবিলিটি স্টাডির উপর ভিত্তি করে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে একনেকে অনুমোদিত হয়েছে, একনেকে, যার প্রাথমিক ব্যয় 34,497 কোটি টাকা। নতুন করে ফিজিবিলিটি স্টাডি, টেকনিক্যাল ডিউ ডিলিজেন্স বা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করা হয়নি। শেয়ার বাজারেও আমরা দেখছি অভিযোগ এসেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেই ব্যাংক লুটেরা তাদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিচ্ছে। বিশেষত আর্থিক খাত ধ্বংসকারী লুটেরা অ্যাসালম গ্রুপকে ব্যাকডোরে ব্যবসায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি অ্যাসালম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার এক লিমিটেডের পক্ষে এলসি খোলার জন্য প্রায় 32 লক্ষ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, এবং বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যুক্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ বিশেষ অনুমতি প্রদান করেছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।